বাংলাদেশের রাজনীতির আবহাওয়ায় কেমন একটা দিন বদলের সুর আসছে না? আপনাদের মনে হচ্ছে না? এত যে ভারত বিরোধিতা, ভারত দখল, ভারতের বিরুদ্ধে হুমকি, সশস্ত্র আক্রমণ, কলকাতা দখলের একেবারে হুঙ্কার টুঙ্কার দিয়ে মিছিল, এই যে চ্যাংড়াগুলো যারা ভারতের বিরুদ্ধে নানান রকমের হুঙ্কার টুঙ্কার দিতেন, আধিপত্য মানব না, স্বৈরাচারী ভারতকে মানব না, ভারতের পণ্য বর্জন করব, সব এখন কেমন নিয়ে গেছে। এখন ভারতের কৃপা পাওয়ার জন্য ছুটোছুটি লেগে গেছে দলমত নির্বিশেষে। কয়েকদিন আগে দেখা গেল যে আমার কাছে একটা ভিডিও এসেছিল, এআই কিনা আমি জানি না, ওই জন্য আমি মানে দেখাতে আপনাদের সাহস পাইনি। সেটা হচ্ছে, আপনারা ভালো জানবেন, ওই এনসিপির ছেলে ছোকরাগুলো আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে খুব হাসি মস্করা ঠাট্টা পাট্টা করে একেবারে সময় কাটাচ্ছিলেন। সে কি বন্ধুত্ব, গলায় গলায় বন্ধুত্ব। তো যাই হোক, এখন আমাদের রাষ্ট্রদূত একটা ইফতার পার্টি একটা দিয়েছিলেন, সেখানে নিমন্ত্রিত ছিলেন বিএনপি, জামাত। বিএনপি সব এসছিলেন, জামাতের লোকজন এসছিলেন। তারেক রহমান তার একটা অন্যত্র একটা ইফতার পার্টি অ্যাটেন্ড করে তার আসার কথা ছিল। তিনি বলেছিলেন 5 মিনিট দেরিতে পৌঁছাবো। উনি এসছিলেন। তা যথারীতি ইফতার পার্টি আমি শুনলাম সমগ্র অনুষ্ঠানটা মানে করতে যাওয়ার সময় লাগে, সেটা হচ্ছে সমগ্র অনুষ্ঠানটা সময় লাগে প্রায় 45 মিনিট মতো, মানে টোটাল যে অনুষ্ঠানটা। এখন সেই 45 মিনিট অনুষ্ঠানের শেষে আমাদের তারেক রহমান তিনি আমাদের রাষ্ট্রদূতকে বললেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, গোপন কথা। তারপরে তাকে ডেকে নিয়ে যান একেবারে ঘরের কোণার দিকে একটা, আপনারা যাকে চিপা বলেন, সেখানে মিনিট সাথে তাদের মধ্যে কথা হয় এবং হ্যান্ডশেক ফ্যান্ডশেক হয় খুব হৃদ্যতার সঙ্গে। দুজনের হাত চেপে মানে হ্যান্ডশেক করলে আর একটা হাত যেমন ধরে, তারপরে আবার যেমন হাতের ওপরে হাত দিয়ে চেপে ধরা হয়, সেরকম ভাবে জোরালো হ্যান্ডশেক ফ্যান্ডশেক করলেন। তার মানে একটা কিছু ভারতের সঙ্গে, ভারত যা চাইছে তার সঙ্গে হয়তো তারেক রহমান সহমত হয়েছেন, তার জন্যই হয়তো আমাদের রাষ্ট্রদূত তাকে মানে হ্যান্ডশেক করে তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এই যখন চলছে সেই সময়তে জামাতের নেতারা একটু উসখুস করছিলেন যে তারাও একটুখানি গিয়ে নিভৃতে কথা বলবেন, কিন্তু রাষ্ট্রদূত বলেন আমার একটা কাজ রয়েছে, আমি আর কারোর সঙ্গে আলাদা করে সময় দিতে পারবো না, আমার কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার সেখানে যেতে হবে, ফলে পরবর্তী মিটিং যেদিনকে হবে সেদিনকে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে বলে উনি কেটে যান। এইখানে কিন্তু এনসিপি কে ডাকা হয়নি। এনসিপি 2-4 জন ফোন করে আমাদের রাষ্ট্রদূতকে মানে অনুগ্রহ চেয়েছিলেন যে আমরাও আসতে চাই। রাষ্ট্রদূত পরিষ্কার বলে দিয়েছেন যে এটা আমরা বিএনপি এবং জামাত দুটো বড় দলের সঙ্গে বৈঠক করছি, এখানে আপনাদের পরে ডাকা হবে, এইখানে এখনই আপনাদের ডাকার কোনো প্রসঙ্গ আসছে না। আমরা এনাদের সঙ্গে আমি আগে কথা বলে নিই, এনাদের মতামত জেনে নিয়ে তারপর আর সিদ্ধান্ত নেবো আপনাদের সঙ্গে কথা বলা যায় কিনা। আসলে এরা তো হয়ে গেছে ছাগলের 3য় সন্তানের মতো। ওই দুটো ছাগল দুধ খাচ্ছে আর 3 নম্বর ছাগলটা লাফাচ্ছে, ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমি খাবো, ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমি খাবো। এটা হচ্ছে ছাগলের 3য় সন্তান। আমি বলেছিলাম এই সব 3য় সন্তান এরা মরবে, এদের অবস্থা খুব খারাপ হবে। তো যাই হোক, আজকে বিকেল 4টের সময় একটা বৈঠক হওয়ার কথা লন্ডনে, ডক্টর জয়শঙ্কর, খলিলুর রহমান এবং হুমায়ুন সঙ্গে যে লেজুর গিয়েছেন হুমায়ুন ওই বৈঠকে থাকবেন কি থাকবেন না সে খবর আমি জানি না।
কারণ জয়শঙ্করজি অ্যালাউ করবেন কি করবেন না, কারণ উনি পররাষ্ট্রমন্ত্রী, তো পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন, কোনো ডেপুটি কারোর সঙ্গে উনি কথা বলবেন না। আর থার্ড পার্টি কাউকে উনি হয়তো অ্যালাউ নাও করতে পারেন এই গোপন বৈঠকে। তো এই বৈঠকের খবর তো আর তাড়াতাড়ি আমরা পাবো না। এই বৈঠকের খবর হয়তো আমরা একদিন দুদিনের বাদে পাবো, যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে না হয়েছে। তবে এটা যে ভারত এবং বাংলাদেশ কেন্দ্রিক এবং আওয়ামী লীগ তার মধ্যে একটা বড় ফ্যাক্টর, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং 1 নম্বর 2 নম্বর পয়েন্টটিকে আমি বারবার বলে যাচ্ছি আপনাদের, 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলাকে তুলে নেওয়া আইসিডি ট্রাইব্যুনাল থেকে, আর দ্বিতীয় হচ্ছে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের মানে পরিবেশ সৃষ্টি, অনুকূল পরিবেশ সৃষ্টি করে রাখা, যাতে ভারত খুব তাড়াতাড়ি, ভারত চেষ্টা করছে মার্চ এপ্রিলের মধ্যে তাকে ঢোকানোর। এটা কিন্তু আমার কথা নয়, এটা আপনারা ধরে নেবেন না যে আমি বলছি, এটা আমার কথা নয়, এটা কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে যে এরকম একটা ভারতের প্ল্যান রয়েছে মার্চ এপ্রিলের মধ্যে। মার্চে হয়তো হবে না, এপ্রিলে যদি মার্চে যদি পার্লামেন্ট না বসে, এপ্রিলে যদি বসে, এপ্রিলে পার্লামেন্টের পরে হয়তো একটা সিদ্ধান্ত হবে, তখন মামলাটা আমরা তুলতে সময় লাগবে। সেরকম কিছু হলে হয়তো তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, তাকে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে, এবং সুরক্ষার গ্যারান্টি তারেক রহমানকেও দিতে হবে। তারেক রহমান এখন সেই গ্যারান্টিটা মানে খাতায় কলমে উনি মেনে নিয়েছেন, উনি কিন্তু দস্তাবেজে সই করেছেন। এখন দস্তাবেজে সই করার পর এখন উনি পিছিয়ে তো আসতে পারবেন না। আর এখন যা পৃথিবীর যা অবস্থা ঠিক এই মুহূর্তে, তাতে ভারতের মুখাপেক্ষী হওয়া ছাড়া বাংলাদেশে আর কোনো পথ নেই। সবাইকে ভারতমুখী হতে হবে। আমি বলেছি না, এখানে ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, 14, 15, 16 দল, 32 দল, যেই আসুক না কেন ক্ষমতায়, যারা ক্ষমতা দখল করবে, যতই ভারত বিদ্রোহী কথাবার্তা বলুক না কেন, তাদের কিন্তু ওই ভারতের কাছেই আসতে হবে। এখন মধ্যিখানে গোল বেঁধেছে যেটা, সেটা হচ্ছে এই ট্রাম্পের সঙ্গে এখন ইউনূসের চুক্তি। এখন সেখানে যদি ভারত নাক গলায়, ভারত পরিষ্কার একেবারে বলে দেবে একটা অবৈধ সরকার, সেই সরকারের একটা অবৈধ লোক যিনি জোর করে ক্ষমতায় বসেছিলেন, এবং সেটা সিআইএ বসানো লোক, তাকে দিয়ে জোর করিয়ে করে নেওয়া কোনো চুক্তি কখনো ভ্যালিড হতে পারে না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি ভারত চলে যায়, এই চুক্তি কিন্তু নিমেষে খারিজ হয়ে যাবে। সেটা কিন্তু বাংলাদেশ গিয়ে করতে পারবে না, সেটা ভারত তৃতীয় পক্ষকে করতে হবে। কারণ ভারতের সঙ্গেই বরাবর বাংলাদেশের সম্পর্কটা রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক রয়ে গেছে। সেক্ষেত্রে ভারতবর্ষ বলবে কি, আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, এরকম একটা চুক্তি করিয়ে নেওয়া হয়েছে চাপ দিয়ে। সেটা যদি হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু বাংলাদেশের পক্ষেই রায় দেবে এবং এই চুক্তি বাতিল হয়ে যাবে। যেহেতু প্রথম ট্যারিফ চুক্তিটা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে, ফলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা কিন্তু ওই সুপ্রিম কোর্টের যে রায় আছে, সেই রায়টাকে শিরোধার্য করে এই চুক্তিটা বাতিল করবে। তাহলে পরে কি হলো, অঙ্কটা দাঁড়ালো এটা, যে যদি ভারতবর্ষের সাহায্য পেতে হয়, তাহলে ভারতবর্ষের অনুগ্রহ পেতে হয়, তাহলে পরে ভারতবর্ষের দোরগোড়া এসে ওই পাপোশে পা মুছে ঢুকতে হবে। যত ভারত বিদ্বেষী যত সমস্ত ছিল না, ওই সমস্ত ছেড়ে দিয়ে খোলস চেঞ্জ করে ঢুকতে হবে, এবং আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ করে দিতে হবে। ভারত যেটা চেয়েছে, একটা গোলাগুলি না চালিয়ে, এটা হচ্ছে কূটনীতির জয় বলতে পারেন, একটা গোলাগুলি একটাও না চালিয়ে একেবারে একটা সরকারকে, যে সরকারটাকে ইউএস বসিয়েছিল, সেই সরকারটাকে ভারত উপরে ফেলে দিয়েছে। তারেক রহমানের সঙ্গে গোপন ডিল হয়েছিল, এবং কূটনৈতিক সূত্রে জানা যায়, মানে শোনা যায়, এটা আমি দাবি করছি না, আমি জানি কূটনৈতিক সূত্রে এটা শোনা যায় যে এই খলিলুর রহমানকে নিয়ে এত যে জল ঘোলা হচ্ছে, খলিলুর রহমান কি করে বিএনপিতে
পররাষ্ট্রমন্ত্রী হলেন। আসলে খলিলুর রহমান তিনি আমাদের অজিত দোভালের খুব প্রিয় পাত্র, খুবই প্রিয় পাত্র, এবং অজিত দোভাল এটা খোলা কণ্ঠে কিন্তু বলে থাকেন। এই কথাটা বিএনপির কোনোভাবে বিএনপির কাছে গিয়েছে নিশ্চিতভাবে, কারণ এই খেলার মধ্যে কিন্তু মানে খলিলুর রহমানের এই যে ওইখানে আপনার ভারতের সঙ্গে এই আমেরিকার সঙ্গে চুক্তি, ভারতের সঙ্গে সখ্যতা, সার্জিও গোরের সঙ্গে বৈঠক, তারপর পল কাপুরের সঙ্গে বৈঠক, যত যোগাযোগ সব কিন্তু ওই হচ্ছে খলিলুর রহমান। এই একমাত্র ব্যক্তি বিএনপির মধ্যে, বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যক্তি হচ্ছে খলিলুর রহমান, যিনি সমগ্র মানে একে ব্যক্তিকে এক কাট্টায় ধরে রেখে দিয়েছেন। এমনকি চায়না পর্যন্ত, রাশিয়ার লুটনি পর্যন্ত সবাইকে কিন্তু একই সূত্রে উনি বেঁধে রেখে দিয়েছেন। লোকটা কিন্তু যার যাই বলুন, লোকটা কিন্তু অনেক কাজের প্রখর বুদ্ধি সম্পন্ন লোক। ফলে এই লোককে যদি আপনারা পররাষ্ট্র মন্ত্রী করে রেখে দিয়েছেন, এই লোকটা কিন্তু কাজের লোক। আপনারা যতই নিন্দুকেরা নিন্দা করুন না কেন, উনি কিন্তু বাংলাদেশের জন্য কাজ করবেন। এবার 7ই মার্চ একটা ভিন্ন ধরনের হলো। 2026-এর 2025-এর 7ই মার্চ আমরা দেখেছি চারদিকে শুনশান। এবারে কিন্তু মাইক টাইক দু চারটে বেজেছে, তারপরে 3-4টে অ্যারেস্ট হয়েছে, আবার রাত্রিবেলা থেকে জামিন দেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে লোক দেখানো। এখন যেটুকু হচ্ছে না, আপনারা দেখছেন যে এখানে ধরা হচ্ছে, ওখানে ধরা হচ্ছে, সেটা হচ্ছে একটা ব্যালেন্সের খেলা। ওই ট্রাপিজের খেলা হয় না, এখন তারেক রহমান ট্রাপিজের ওপরে, দড়ির ওপরে হাঁটছেন। তিনি যদি এখন চূড়ান্ত ভারত বিরোধিতা করেন, তাহলে ভারত হাত ছেড়ে বেরিয়ে যাবে। আবার যদি ভারতের গুণগান গান, তাহলে দেশের পাবলিক ওনাকে ছাড় দেবে। তাহলে কি করতে হবে, ওনাকে একটা ব্যালেন্স করে চলতে হবে। দেশের লোককে দেখাতে হবে যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছি এবং দেশের স্বার্থ, ভারত বিরোধী কাজকর্ম করছি, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের এই জনগণ বুঝতে পারবে। যে আদৌ বুঝতে পারবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে, আদৌ বুঝতে পারবে কিনা। কারণ বুদ্ধি তো সব হাঁটুর গোড়ায়, বুদ্ধি তো নাই। পড়াশোনা না করলে বুদ্ধি আসবেই করে। তো যাই হোক, এখন যতদিন না পর্যন্ত এরা বুঝতে পারছে, ততদিন পর্যন্ত তারেক রহমানকে এইভাবেই চলতে হবে। আর খলিলুরকে যে পছন্দ করেন আমাদের অজিত দোভাল, সেটা কিন্তু কোনোভাবে বিএনপির কানে গেছিল। তার জন্যই বিএনপি অজিত দোভালের কথাটা মাথায় রেখেই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে রেখেই এই জিনিসটি করেছেন। এছাড়া আপনাদের তো শেখ হাসিনা, তিনি তো অডিও যে বার্তা দিয়েছেন চাঙ্গা করার জন্য দেশের মানুষকে, তার আওয়ামী লীগের সমর্থক এবং দেশবাসীকে, এবং তিনি বলেছেন আমি খুব শীঘ্রই ফিরব। খুব প্রত্যয়ের সঙ্গে বলেছেন আমি খুব শীঘ্রই ফিরব। তাহলে এই যে তিনি খুব শীঘ্রই ফিরবেন, এই কথাটা তো তিনি নিজে বলছেন না, কারণ তিনি পারিপার্শ্বিক অবস্থা জানেন, এখন সারা বিশ্বের অবস্থা তিনি জানেন, সেখানে ভারতের অবস্থানও তিনি জানেন। এখন ভারত একটা এমন অবস্থানে তৈরি বসে আছে, ভারতের হাতে সব চাবিকাঠি, সব দেশের চাবিকাঠি কিন্তু ভারতের হাতে। সে কিন্তু চীনের বলুন, আমেরিকার বলুন, ইসরায়েলের বলুন, ইরানের বলুন, সব চাবিকাঠি কিন্তু ভারতের কাছে। ভারত চুপচাপ বসে বসে এখন খেলা দেখছে, একটা কথা কিন্তু ভারত বলছে না। ফলে তিনি যেটা বলছেন সেটা সরকারের সঙ্গে আলোচনা করেই বলছেন এবং সরকারের সম্মতি নিয়েই বলছেন। তিনি পুরো ব্যাপারটা জানেন বলেই তিনি বলছেন। ফলে খুব শীঘ্রই শেখ হাসিনা হয়তো দেশে ফিরবেন, কিন্তু তারিখ আমি বলতে পারবো না। সেই ব্যাপারটা আমি যখন জানতে পারবো তখন নিশ্চিতভাবে বলবো। একবার বোকা বনেছি 27শে মার্চ বলে, আর দ্বিতীয়বার বোকা বনবো না। একবার বোকা বনেছি, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও বোকা বনেছিলেন ট্রাম্পের কারণে, আর প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে, আমার ভারতবর্ষকে বিশ্বাস করে আমিও বলে ফেলেছি, আমিও বোকা বনে গেছি, আপনাদের কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে গেছি। ফলে ওই বিশ্বাসঘাতকের তকমা আমি আর দ্বিতীয়বার নেব না। যখন খবর কনফার্ম হবে আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন। তো বিদায়ী উপদেষ্টা রিজওয়ানা হাসান একের পর এক এমন কথা বলছেন যেটা বর্তমান সরকারকে কেবল বিব্রতই করছে না, জামায়াতে ইসলামীর হাতে একের পর এক ইস্যু তুলে দিচ্ছে। রিজওয়ানা হাসান কি এটা ইচ্ছে করে করছেন?
তিনি কি সরকারকে বিব্রত করতে চাইছেন? এবং রিজওয়ানা হাসানের এই আচরণে সরকার বা কি করছে? এর পাশাপাশি গতকাল ছিল ঐতিহাসিক ৭ই মার্চ। এই ৭ই মার্চকে ঘিরে বর্তমান বিএনপি সরকারের যে ভূমিকা আমরা দেখলাম, তাতে আমাদের প্রশ্ন জাগছে মনে যে বিএনপি আসলে কি চায়। শেষ পর্যন্ত সাথে থাকুন। শুরুতেই যেটা বলছিলাম, এই সদ্য বিদায়ী উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়ে, আপনারা তাকে চেনেন, বিশিষ্ট রাজাকার কন্যা। তার বাবা মহিবুল হাসান, তিনি পাকিস্তান আমলে প্রাদেশিক সরকারের সদস্য ছিলেন, সংসদ সদস্য ছিলেন। জিয়ার আমলে স্বতন্ত্র ইলেকশন করে এমপি হয়েছিলেন, এরশাদের আমলে এমপি হয়েছিলেন এবং তিনি এরশাদের আমলে প্রতিমন্ত্রীও হয়েছিলেন। তিনি বিশিষ্ট রাজাকার ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম বিরোধিতাকারী ছিলেন। সেই রাজাকার কন্যা রিজওয়ানা হাসানের সাথে কি জামাতের খুব বিরোধ আছে? তার সাথে জামাতের সম্পর্কটা একটু কি? একজন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব, যাকে সম্প্রতি চুক্তি বাতিল করে অবসরে পাঠানো হয়েছে, সেই সচিবের কথা যদি সত্যি হয়, সূত্র আমাকে জানিয়েছে যে বিভিন্ন সময়ে জামাতের নেতা এবং জামাতপন্থী সচিব এবং কয়েকজন উপদেষ্টার গোপন মিটিং হতো এবং সেই সব মিটিং এ রিজওয়ানা হাসান নিজে উপস্থিত থাকতেন এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জামাতকে ক্ষমতায় আনা হয়। তিনি বিভিন্ন সময়ে বলেছেন যে জামাত ক্ষমতায় আসতেছে, গেট রেডি ফর দ্যাট। তিনি তার আরো একজন সচিবের বরাত দিয়ে বলা হয়েছে, যেটি বিএনপির একজন নেতা বলেছেন টকশোতে, সেই সচিব 3 মাস কাজ করেছিলেন রিজওয়ানা হাসানের সাথে এবং তিনি বলেছেন এই 3 মাসে তার 3x12 মানে 36 বছরের আয়ু কমে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। এবং তিনি খুব ধমক দিতেন, কথায় কথায় ধমক দিতেন এবং জামাতের কথা বলতেন যে জামাত ক্ষমতায় আসবে। তো সেই জামাতপন্থী উপদেষ্টা, রাজাকারের বাচ্চা, সে হঠাৎ এরকম স্টেটমেন্ট কেন দিচ্ছে যে আমরা জামাতকে মেইন স্ট্রিম হতে দেইনি? আবার আনন্দবাজারের সাথে একটি ইন্টারভিউতে বলেছে যে আমি যদি মবের শিকার হই তাহলে জামাত শিবির দায়ী থাকবে। এবং তার এই প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কিন্তু জামাত রিয়াক্ট করেছে। এই যে জামাতকে মেইন স্ট্রিম হতে দেয়নি, এর মধ্য দিয়ে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে, জামাত রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে এবং তাদের পদত্যাগ দাবি করেছে। স্বভাবতই এই সব কারণে বর্তমান সরকার, যে বিএনপি সরকার, তারা যথেষ্ট বিব্রত হয়েছে যে একটি তাদের লোকই বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। যেটা আমরা আগেই বলেছি যে এবারের নির্বাচনটা ছিল খুবই প্রহসনের নির্বাচন এবং জনগণের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে খুব মেবি 20% হয়তো ভোটার পার্টিসিপেশন ছিল। তো সেই জায়গায় যখন একজন উপদেষ্টা বলতেছে, সদ্য বিদায় উপদেষ্টা, তখন তো আমাদের এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে অভিযোগগুলো, সেটি আরো বেশি বাস্তব হয়ে ওঠে। এই অবস্থায় তারেক রহমান তার একজন ক্যাবিনেট মন্ত্রীকে বলেছে, তার একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে বলেছেন যে রিজওয়ানা হাসানের সাথে কথা বলেন এবং এই ব্যাপারে ব্যবস্থা নেন। তো সেই মন্ত্রী তারেক রহমানের গুলশান অফিসে রিজওয়ানা হাসানকে 2-3 দিনের মধ্যে ডেকেছিলেন এবং তিনি ব্যাখ্যা দাবি করেছেন রিজওয়ানা হাসান কেন এই ধরনের বিতর্কিত মন্তব্য করছেন। এক পর্যায়ে রিজওয়ানা হাসান মুচলেকা দিতে বাধ্য হন যে তিনি এই ধরনের কথাবার্তা আর বলবেন না এবং বিএনপির পক্ষ থেকে তাকে রীতিমতো লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, যদি সে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা জানেন যে দুদকে কিন্তু রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অভিযোগ জমা আছে, সেটাও তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় এই রিজওয়ানা হাসানকে নিয়ে কেয়ারফুল থাকবেন যে রাজাকারের বাচ্চা কিন্তু এখনো জামাতের পক্ষে কাজ করে যাচ্ছে। এবার আপনারা জানেন যে গতকাল ছিল 7ই মার্চ, ঐতিহাসিক একটা দিন। এই দিন বঙ্গবন্ধু 1971 সালে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন এবং সেই ভাষণটি নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে, অনেক কথা হয়েছে। 2017 সালে ইউনেস্কো এটিকে বিশ্বের একটি অন্যতম ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য। তো বাংলাদেশের প্রথম কোনো কিছু এই ঐতিহাসিক দলিল হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেল। তো সবার, এটা বাঙালি হিসেবে আমাদের সবার জন্য একটা গর্বের। এবং এই ভাষণটি পৃথিবীর
হাজার বছরের ভাষণগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা ভাষণ। সেরা 100 ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর এই ভাষণটিকে বলা হয়। এই ভাষণটি নিয়ে গতকাল বিএনপি সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে সেটি আমাদের কিন্তু ভীষণ ব্যথিত করেছে। দেশের বিভিন্ন জায়গায় 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হয়েছে, কিন্তু অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা বা পুলিশ বাধা দিয়েছে। শাহবাগের ওসি জনাব মনিরুজ্জামান বলেছেন যে 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, সেটি কেন বাজানো হবে? 7ই মার্চের ভাষণ কবে নিষিদ্ধ হলো এটা তো আমরা জানি না, বরং এটা তো ইউনেস্কো এটাকে একদম বিশ্বের পর্যায়ে নিয়ে গেছে। তো এই যে সারা দেশে 7ই মার্চের ভাষণ নিয়ে সরকার যে আচরণটা করলেন, যে স্বৈরাচারী মনোভাবটা দেখালেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে বিএনপি আসলে কি চায়। বিএনপি একদিকে বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, একবার 71-এর কথা বলে, বা জামাতকে 71-এর বিরোধী শক্তি বলে কথা বলে, আবার নিজেরা যা করছে সেটা তো সেই তাদের অবস্থানটাও তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে। বিটিভিতে দেখলাম যে স্বাধীনতার ঘোষণার জিয়াউর রহমান যেটি বলেছিলেন সেটিকে খণ্ডিতভাবে দেখানো হচ্ছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন। আর সেখানে বিটিভি এই শেখ মুজিবুর রহমানের পক্ষে এই অংশটা কেটে আই মেজর জিয়াউর রহমান দিয়ে স্বাধীনতা ঘোষণা করছি বলছে। বিএনপির এটা মনে রাখা উচিত যে 71-এর প্রশ্নে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে এর বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে কিন্তু